স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নির্বাচনমুখী, ভবিষ্যৎ নিয়ে ভিশন বিএনপি আওয়ামী লীগ উভয়েরই। তবে বর্তমানে দেশ ও রাজনীতি চলছে কোন পথে, কি ভাবছেন সবাই, এসব নিয়ে আজকের আলোচনা ভিশনের রাজনীতি। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সানি। স্বাগত আপনাদের। নীলুফার চৌধুরী, ভিশন আমরা দেখলাম খালেদা জিয়া ঘোষণা করেছেন আগামী 2030 সালে বাংলাদেশ কেমন দেখতে চান তিনি, ক্ষমতায় গেলে কি কি করবেন। তো ক্ষমতায় গেলে কি কি করবেন সেটার সঙ্গে তো অবশ্যই আসেই যে কিভাবে ক্ষমতায় যাবেন। নির্বাচন একটা বলা যায় একমাত্র মাধ্যম বাংলাদেশে। সেই বিষয়ে কি হবে, সামনের নির্বাচনে যাবেন কি যাবেন না, গেলে কিভাবে যাবেন, সেগুলি নিয়ে কোনো সুস্পষ্ট কিছু আমরা পাইনি এখনো। সেটা থাকা প্রয়োজন ছিল কিনা মনে করেন? প্রয়োজন ছিল কিনা আমাকে জিজ্ঞেস করছেন। থ্যাংক ইউ। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের বা দেশ নিয়ে যারা চিন্তা করে তাদেরই একটা ভিশন আছে, সবার। কেউ বলছেন কেউ বলছেন না। যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় আছেন, তারা তাদের ভিশন প্রকাশ করবে জনগণের সামনে, তাদের স্বচ্ছতা দিয়ে, এটাই স্বাভাবিক। সেই হিসেবে আপনারা জানেন যে বিএনপি অনেকদিন যাবতই ক্ষমতার বাইরে। তো জনগণের কাছে সবসময়ই যারা জনগণ নিয়ে কাজ করে তাদের মধ্যে একটা জবাবদিহিতা বা আসলে স্বপ্ন কোথায় নিয়ে যাবে বাংলাদেশকে, এবং বাংলাদেশ আজকে প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত বিএনপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময়ই ছিল। সেই হিসেবে যেহেতু অনেকদিন একটা ক্ষমতার বাইরে, জনগণকে এবং দেশবাসীকে জানানোর জন্যই তাদের যে আমরা কি ভাবছি, সেই ভাবনা থেকেই ভিশন 30 বলি বা যেটাই ভিশন, এখন এই ভিশনটা প্রকাশ করেছে। ক্ষমতায় গেলে করবে বা এটা অন্য কেউ করতে পারবে না এমন কোনো কথা না। যারা আছেন তারাও করতে পারেন, যারা সামনে আরো কেউ স্বপ্ন দেখতে পারেন তারাও করতে কিছু পারেন। কিছু জিনিস আছে সেটার জন্য তো ক্ষমতায় যাওয়ারও প্রয়োজন নেই, যেমন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া, সেটি তো আসলে সবাই ক্ষমতায় যাওয়ার প্রয়োজন পড়ে না ওইটা। এবং এটা আপনি দেখেন বিগত দিনেও যখন বর্তমান সরকার প্রথম ক্ষমতায় এলেন এবং 25শে ফেব্রুয়ারিতে যখন বিডিআরের ঘটনাটা হলো, তখনও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন যে আমরা জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা একখানে বসতেই পারি। এবং যতবার বাংলাদেশে খুব সিচুয়েশন ক্রাইসিস মোমেন্টে গিয়েছে, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাটা বারবারই বলেছেন যে হ্যাঁ, জাতীয় ঐক্যের জন্য আমরা একসাথে বসতে পারি। কিন্তু বর্তমান সরকারের যে ভয় এবং ভীতি, তারা বিএনপির সাথে কখনোই ওইভাবে বসতে চান না। তো সেই জায়গায় আমি বলতে পারি যে রাজনীতির, চলমান রাজনীতিতে একটা ভিশন থাকা জরুরি। ভিশনটা উপস্থাপন করাও অবশ্যই ভালো লক্ষণ, খারাপ না। এবং আপনি দেখেছেন যে গত কয়েকদিন আগে যখন ভিশন 2030 বেগম জিয়া উপস্থাপন করেছেন, তখন থেকে একটা সব জায়গায় আপনার আজকে 10-15 দিন পরেও যে এইটা নিয়েই আলোচনা, সবখানেই টেলিভিশন বলেন বা পত্রিকাগুলো বলেন, এটা একটা মানে একটা তুলপাড় করা আলোচনা। এটা কিন্তু জাতির জন্য আমি মনে করি শুভ লক্ষণ। আর সেই সাথে যদি আপনি বলেন যে রাজনীতি ইলেকশনের জন্য কিনা, আমি বলি ইলেকশন তো ইলেকশনের সময় যদি হয় ফাইন, অ্যাডভান্স ইলেকশন যদি হয় সেটাও ফাইন। ভীষণ তো ভীষণের মতোই কাজ করবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে ইলেকশনের আগে আমাদের যেটা জানার বেশি আগ্রহ সেটি হচ্ছে যে নির্বাচন কি প্রক্রিয়ায় হবে। বর্তমান সংবিধান যেভাবে নির্বাচনের কথা বলেছে সেটি নিয়ে সবসময় বিএনপি বলছে যে তারা একমত না। আপনারা অবশ্যই অবগত আছেন যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে যে কারণে বিএনপি ইলেকশনে যান নাই, যে নির্দলীয় নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকারের লক্ষ্যে যে আন্দোলনটা আমাদের ছিল, এখনো আছে। হয়তোবা যে নামেই আমরা বলি, আমরা মাকে মা ডাকি, মম ডাকি বা যেটাই ডাকি, মা কিন্তু মাই থাকে। সেই হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের ওই জায়গা থেকে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের জায়গা থেকে বিএনপি এখনো এক চুলও নড়েনি। তারা অবশ্যই চান যে অন্য কোনো নিরপেক্ষ কোনো ব্যক্তি, যে সামাজিকভাবে নিরপেক্ষ কোনো মানুষই, মানে মানসিকভাবে নিরপেক্ষ হয় না, কাউকে না কাউকে উনি যদি ভোট দেন, ভোট দিবেনই, একজনকেই দিতে হবে। কিন্তু তারপরেও বিবেকের স্বচ্ছতা নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে থেকে একজন নিয়ে, এইটা কিন্তু আমরা বরাবরই বলেছি, এখনই আমাদের দল ওই জায়গাটাতেই আছেন। আমার মনে হয় এই জায়গাটা কোনো নড়চড় হয় নাই।
সুভাষ সিংহ রায়, যদি এইরকমই অবস্থা থাকে তাহলে আসলে আমরা আমাদের ভিশনটা এত দূর পর্যন্ত যাচ্ছে না। কারণ আমরা অতীতেও দেখেছি যে বড় রাজনৈতিক দলগুলি যখন নির্বাচনের মতো, যদিও খালেদা জিয়া বলছেন যে বাংলাদেশের গণতন্ত্রটা একদিনের গণতন্ত্র, সেখান থেকে তিনি পরিবর্তন চান, অবশ্যই আমরাও চাই, এবং সেই একদিনের গণতন্ত্রটা এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে আসলে একমত হতে আমরা দেখিনি। যার কারণেই কিন্তু আমাদের ভিশন, আমরাও অনেক দূরে তাকাতে চাই কিন্তু বেশি দূর তাকাতে পারি না, যে যখনই নির্বাচনটা সামনে চলে আসবে তখন এই যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলা হচ্ছে, আশ্বস্ত হতে পারি না সত্যিই পরিবর্তন হবে নাকি আগের মতোই আবার আসলে দুইটা দল বা বড় দলগুলি যারা ক্ষমতায় যেতে চায় তারা মাঠের রাজনীতিতেই সক্রিয় হয়ে যাবে, এবং যেটা খুব পজিটিভ না। এবং আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথমে যে কথাটি বলি, যে বাক্যটি আমি ব্যবহার করব, যে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 উপস্থাপন করেছেন, এটাকে আমি খুব ইতিবাচক অর্থে দেখি। এবং এই অর্থ দেখি যে বিএনপি অগুছালো রাজনীতির থেকে গুছানোর দিকে তার একটা মনোবৃত্তি আমরা লক্ষ্য করছি, অন্তত এই সময় পর্যন্ত। এবং সেই খ্রিস্ট জন্মের 551 বছর আগে কনফুসিয়াসের জন্ম হয়েছিল। তিনি একটি কথা বলতেন, তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি ভদ্র সন্তান বলতে কাকে বোঝান? তা তিনি বলেছিলেন, যারা যে কথার আগে কাজ করে পরে কাজ অনুযায়ী কথা বলে। তা সেই জায়গা তো আর নাই, অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন কাজের আগে কথা বলতে হয়, এবং মার্কেটিং ম্যানেজমেন্টও কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার ফোরকাস্টিংটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং আপনি যদি 1917 নির্বাচনী ইস্তেহার দেখেন, বঙ্গবন্ধু যেটা ঘোষণা করেছিলেন, জানি না আজকের প্রজন্মের যারা আওয়ামী লীগ করেন, আমি ছদ্মবেশী আওয়ামী লীগের কথা বাদই দিলাম, অন্য নামে অনেকে চিহ্নিত করছেন, আমি বলি ছদ্মবেশী আওয়ামী লীগ, তারা তো বাদ দিলামই। যারা এখন আওয়ামী লীগ, এই নতুন প্রজন্মের নতুন করে আওয়ামী লীগ করছেন 10-15 বছর, 20 বছর, 25 বছর, তারাও কিন্তু বঙ্গবন্ধুর এই নির্বাচনী ইস্তেহারটা পড়েছে বলে আমার মনে হয় না। তিনি ওখানে কিন্তু সুস্পষ্টভাবে বলেছিলেন যে কি কি তিনি করবেন। এবং এমনকি 9 মাসের মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন সাহেব, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এবং সৈয়দ নজরুল ইসলাম যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, আমাদের যে প্রথম সরকার, সেই প্রথম সরকারও কিন্তু আপনি দেখবেন তাজউদ্দিন সাহেবের ডায়েরিতে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন কৃষিতে কীভাবে কাজ করবেন দেশ স্বাধীন হওয়ার পরে, শিল্প কীভাবে কাজ হবে, প্রশাসন কীভাবে গড়ে উঠবে, সব কিন্তু তিনি প্রতিদিন তার, এবং একটা কমিটি হয়েছিল, খাত অনুযায়ী কমিটি হয়েছিল। অর্থাৎ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এদিক দিয়ে বিএনপির থেকে আওয়ামী লীগ অনেকখানি এগিয়ে কারণে আপনার এই যে রূপকল্প 2021, এটা আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনের আগে যেভাবে মানুষের কাছে উপস্থাপন করেছিল, এটা মানুষের মস্তিষ্কে কিন্তু এই বিষয়টি ঢুকিয়ে দিয়েছিল। এবং যেটাকে আমরা বলি বেঞ্চমার্ক, আমরা মার্কেটিংয়ের ভাষায় যে বেঞ্চমার্ক বলি, এই বেঞ্চমার্ক ভিত্তিক যে আমাদের কর্মপ্রণালী, কর্মপদ্ধতি, সেটাও কিন্তু মানুষের কাছে কিন্তু খুব দৃশ্যমান হয়েছিল, মানুষ সেটা গ্রহণ করেছিল। কেননা এই যে বললাম না যে মানুষের এখন চিন্তা চেতনা এগোচ্ছে, মানুষের, আপনি যদি আত্মকেন্দ্রিকতাও বলেন, মানুষ কিন্তু নিজের বুঝটা নিজে বুঝতে শিখেছে, যে কারণে মানুষ কিন্তু এখন আর ওই কলা গাছ দাঁড় করিয়ে দিলে কিন্তু মানুষ ভোট দেয় না। মানুষের পরিবর্তন ঘটেছে, এবং গত 8 বছরে অনেক বেশি পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনটার কারণে বিএনপির যে ভীষণটি, আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ উপস্থাপন করেছেন। আমি এইভাবে দেখি, আমি সুশাসন কথা বলেন, আপনার সুনীতির কথা বলেন, সুসরকারের কথা বলেন, যেটা বেগম খালেদা জিয়া উপস্থাপন করেছেন, এবং 19শে মার্চে যখন তাদের কাউন্সিলে এই 3টি চমৎকার শব্দ, যেটা মানুষের মাথার মধ্যে কিন্তু ঢুকেছে, মানুষ কিন্তু গ্রহণ করেছে, সেই শব্দ 3টির জন্য প্রয়োজন সুরাজনীতি। এই 3টে, যেটা 3G বলছি আমরা, কিংবা গণমাধ্যমও বলছে 3G, সেই 3Gর জন্য কিন্তু আপনার সুরাজনীতির প্রয়োজন। সেই সুরাজনীতির জায়গাটায় আওয়ামী লীগ এবং বিএনপি যাচ্ছে কিনা, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যে পিছিয়ে পড়া, যেটা বললাম, তারা ক্রমাগতভাবে 3টে বছর জ্বালাও পোড়াও যে আন্দোলনটা করেছে, এবং আন্দোলন শুধু জ্বালাও পোড়াও করেনি, জ্বালাও পোড়াওটাকে আন্দোলন বলে আখ্যায়িত করেছে। মানুষ যখন পুড়ে অঙ্গার হয়েছে তখন বলছে যে মানুষ আন্দোলন করছে। এই যে আমার মনে আছে 2013 সালে 28শে ফেব্রুয়ারি যখন দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণা করা হলো, মাত্র 3 দিনের মাথায় 70 জন মানুষ নিহত হয়েছিল।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করা হয়েছিল, সাধারণ মানুষ কিন্তু হত্যা হয়েছিল। এই যে পরিস্থিতিগুলো, সুভাষ সিংহ রায় মানে ওই বলা যায় যে এই ৭০ জন মানুষ যে মারা গিয়েছে, আমি এখনো পর্যন্ত দেখিনি সেটার কোনো একটা মামলার চূড়ান্ত রায় হয়েছে। এটা কিন্তু তা না হলে কি হয়, ধরেন অধিপাসের ভিতরে কেন ও বলছে যে ও এই 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 বিচারটা করবে, কারণ ও বলছিল রাজা অধিপাস যে আমি যদি এই বিচারটা না করি তাহলে আমার প্রতি আমি অন্যায় করব। যেই রাজা মারা গেছে তার প্রতি তো অন্যায় করা হবেই, কিন্তু আমি আমার প্রতি অন্যায় করব কিভাবে, যে ভবিষ্যতে আমাকেও যদি হত্যা করা হয় তাহলে এই বিচারটা হবে, যার কারণে আমার প্রতি ন্যায় বিচারের জন্য এটা করতে হচ্ছে। সেই যে জায়গাগুলো আমরা অতীতের কথা অনেক বলি, কিন্তু আমরা ভুলে যাই যে অতীতে ওই যে আপনি যেটা বলছেন কাজের মাধ্যমে কথাটাকে প্রতিষ্ঠিত করা, সেটা খুব কম পারি। জুনায়েদ সাকি, আপনার কাছে এটি নিয়ে আবার আসবো আপনার কাছে। জুনায়েদ সাকি, আপনার কাছে আসি যে সত্যি সুভাষ সিংহ রায় যেটি বলছিলেন যে অনেকটা মার্কেটিং এর মতো, আমরা ভিশনগুলি নিয়ে খুবই আশান্বিত, চমৎকার প্রতিশ্রুতি আছে। ভিশন 2021, 2030 সবগুলিতেই অনেক ভালো ভালো বিষয় আছে, কিন্তু একই সঙ্গে হতাশাও অনেক, কারণ ওই জায়গাটি যেতে হলে আমরা কিভাবে যাব, বর্তমানকে বাদ দিয়ে ভবিষ্যৎ সম্ভব না। আমরা রাজনীতিতে, এটা হয়তো আমার পারসেপশন ভুল থাকতে পারে, আমরা রাজনীতিতে অনেক বেশি অতীত এবং ভবিষ্যতের মধ্যে থাকি, কিন্তু বর্তমানটা আমরা কিভাবে মোকাবেলা করব, কিভাবে একসঙ্গে চলব, সেই জায়গাটা আসলে খুব বেশি ভিশন পাই না। আপনারাও যেহেতু বড় দুটো দলকে দূর থেকে দেখেন, কিভাবে দেখেন সেটা একটু জানবো, তবে একটা বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে জানবো। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জুনায়েদ সাকি, দূর থেকে যদি দেখেন অবশ্যই ভিশনগুলি ভালো, ভিশন আমাদেরকে অনুপ্রাণিত করে, কিন্তু সেখানে যাওয়ার যে পথটা সেটা আমরা খুব বেশি মানে বলা যায় যে ধোঁয়াশা লাগে। ধন্যবাদ আপনাকে। আসলে দূর থেকে দেখার কি উপায় আছে? দুই দল আমাদের ঘাড়ে এমন ভাবে পড়ে যে আমাদের কাছে থেকে দেখতে হয়, আমরা বেশ পিষ্ট হয়ে থাকি আর কি। তো যখনই তারা ক্ষমতায় থাকে, ইভেন ক্ষমতার বাইরে থাকলেও, কাজেই দূর থেকে দেখার উপায় নেই, কাছ থেকে আমরা দেখছি। এবং বাংলাদেশে মানে বিএনপি একটা ভিশন দিয়েছে, এবং ডেফিনেটলি পলিটিক্যাল পার্টির কাজই তো এটা, যে একটা স্বপ্ন হাজির করবে মানুষের সামনে এবং তারা মানুষকে সেই অনুযায়ী ঐক্যবদ্ধ করবে সেই স্বপ্নের ভিত্তিতে, এবং সেটাই হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া। সেদিক থেকে বিএনপির এটা দেওয়া একটা ইতিবাচক ব্যাপার, যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে উনিও বলেছেন যে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বিএনপি আবার নিজেকে নতুন করে হাজির করলো। আওয়ামী লীগ এরকম একটা ভিশন শব্দ, যদিও ভিশন শব্দটা এই ইংরেজি শব্দ ব্যবহার না করে বাংলায় অনেক বিকল্প শব্দ আছে, সেই ব্যবহারগুলো আমাদের দিকে যাওয়া দরকার। যাই হোক, আমরা অনেক কলোনিয়াল ঐতিহ্যকে এখনো টেনে নিয়ে যাচ্ছি। তো দূর থেকে না দেখে কাছ থেকে দেখলে আমি যে জিনিসটা বলবো, যে আপনি যেটা বর্তমানের কথা বললেন, তো আমরা একটা বর্তমানের সংকটের মধ্যে আছি, এবং সংকটের একটা সিমটোম্যাটিক লক্ষণ, যদি খুবই লক্ষণমূলক একটা বক্তব্য আমরা দেখেছি গত কিছুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনি চট্টগ্রামে বলেছেন নিজেদের দলীয় সভায় যে ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে হবে, পালাতে হবে। এই কথাটা খুব সিগনিফিকেন্ট। এইটা কিন্তু আমি একটা রেটরিক বক্তৃতা দিচ্ছি না মাঠে, আমি যেটা বলতে চাইছি যে এই কথাটার মধ্যে একটা আমাদের শাসনতান্ত্রিক ব্যবস্থার একটা খুবই মানে একটা চেহারা ফুটে উঠেছে, যে আমরা ক্ষমতা থেকে সরে গেলে আর কোনো আমাদের নিরাপত্তা থাকে না। এই যে বিরোধী দল হয়ে গেলেই একটা বিরাট দমন পীড়নের মুখে যাচ্ছে অথবা তাদেরকে পালিয়ে যেতে হচ্ছে, সেটার একটা তো বিষয় আছেই যে হ্যাঁ, যদি প্রবল অন্যায় শাসন চালান তার একটা প্রতিক্রিয়া আছে, কিন্তু এটা কেবল অন্যায় শাসনের সাথেই সম্পর্কিত তা না। মানে এইটা এমন একটা পরিস্থিতি যে আমাদের এখানে যে এই যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে ক্ষমতার একটা শান্তিপূর্ণ মানে হস্তান্তরের প্রক্রিয়া থাকা দরকার ছিল, যে প্রক্রিয়াটা আমাদের গড়ে তুলতে পারেনি বলে কিন্তু আজকে ভিশন নিয়ে কিন্তু মূল ফাইট হওয়ার কথা, যে আওয়ামী লীগ কি কল্পনা দিচ্ছে, বিএনপি কি কল্পনা দিচ্ছে, কিংবা গণসংহতি কি কল্পনা দিচ্ছে। আমরা দল হিসেবে এখনো ছোট, বাট রাজনীতিতে ওই লড়াইটা হবে, এবং সেই কল্পনার মধ্যে প্রতিপক্ষর কোনো অবস্থান নেই, যেহেতু উইনার টেকস ইট অল, ফলে
অন্যরা কিভাবে থাকবে, তাদের মতামতটাকেও কিভাবে আমরা গ্রহণ করবো, অ্যাকোমোডেট করবো, সেই জায়গাটা সেটা তো অনেক দূরে রাখেন, তার অস্তিত্বই রাখছেন না, মতামত তো পরের প্রশ্ন। এখন এই যে জায়গাটা হয়েছে যে যেখানে আমাদের রাজনৈতিক ইয়াটা ছিল যে আমরা বাংলাদেশের জন্য কি কল্পনা হাজির করছি মানুষের সামনে, সেই কল্পনা নিয়েই তর্কটা হবে, কিন্তু সেই তর্কটা হচ্ছে না। আপনি নিজে কিন্তু প্রশ্ন করছেন, সাবজেক্ট ঠিক করেছেন ভিশনের রাজনীতি, মানে বিএনপি যে প্রোগ্রামটা দিল তার মধ্যে কি পলিটিক্সটা আছে, আওয়ামী লীগ যে এর আগে দিয়েছিল তার মধ্যে কি পলিটিক্স ছিল, আওয়ামী লীগ এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি, এখন বিএনপি একটা দিয়েছে সেটা নিয়ে হয়তো কথা বলছি আমরা এখন। কিন্তু আপনি কিন্তু প্রশ্নটাতে চলে যাচ্ছেন বর্তমানে যে আসলে এখানে যাবেন কিভাবে, কারণ যাওয়ার জায়গাটা আমরা ঠিক করতে পারিনি। এখন কথাটা আবারও ভিশনেই যাই, যে এই যে যাওয়ার জায়গাটা আমরা ঠিক করতে পারিনি, এইটা আমাদের ভিশনের মধ্যে কি আছে আসলে তার কোনো নিদান সমাধান? আপনি বিএনপির প্রোগ্রামে আসি, আওয়ামী লীগ কিন্তু এই ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির কোনো পার্থক্য নাই। বিএনপি হ্যাঁ তারা একভাবে বলেছেন, কিছু কিছু প্রশ্ন অ্যাড্রেস করতে চেয়েছেন যে হ্যাঁ প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ইত্যাদি কথা বলবো, কিন্তু কথাগুলো কোনো প্রকৃত কর্মসূচিতে এসে রূপায়িত হয়নি। কথাগুলো যদি আপনি বলতে পারেন বাগাড়ম্বর, তো বাগাড়ম্বর হিসেবে থাকবে, কারণ এর মধ্যে কি করবেন তার কোনো প্রকৃত চেহারা নেই। এখন আসল সমস্যাটা কি, আমরা কেন একটা নির্বাচন করতে পারি না? কারণ আমরা সবকিছু দলীয়কৃত করি। এবং কেন আমাদের এখানে দলীয়করণ করা সম্ভব হয়? কারণ আমাদের এখানে কোনো চেক এন্ড ব্যালেন্স নেই, সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, তিনি যেই হন না কেন। কাজে এই যে সাংবিধানিক স্বৈরতান্ত্রিক শাসন কাঠামো, এই ক্ষমতা কাঠামো, এটাকে বদল করতে হবে, এবং বদল করার জায়গায় হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা। সেটার প্রথম জায়গাটা কি? 70-এর এ ধারা বাতিল করা। হ্যাঁ, ওনারা বলবেন যে আমাদের দেশে এমপি কেনা বেচা হবে, আমরা এখনো হয়তো আধুনিক হই না ইত্যাদি। আরে ইংল্যান্ডে 150 বছরের ইতিহাসে বহু এমপি কেনা বেচা হয়েছে, কিন্তু তারা যদি 70-এর প্রথম থেকে জারি রাখতো, কোনোদিন আজকের এই ব্যবস্থায় আসতে পারতেন না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি 70-এর প্রথম থেকে জারি রাখতো, তারা আজকের এই অবস্থায় আসতে পারতেন না। তাদের এই ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করা, এই যে একটা ভারসাম্য সৃষ্টি হওয়া, এটা তৈরি হয়েছে এই কারণে যে তারা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের, যাদের থেকে তারা নির্বাচিত হচ্ছেন, যাদের দ্বারা ক্ষমতায়িত হচ্ছেন, তাদেরকে অস্বীকার করেন নাই। অন্তত এতটুকু ব্যবস্থা আধুনিক বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থার ন্যূনতম অর্জন বলে, যেটাও আসলে জনগণের সংগ্রামের মধ্যে দিয়ে এসছে, সেইটা আমরা অস্বীকার করেছি। এবং এই ভারতবর্ষে দেশগুলোতে এগুলো আছে, এগুলো কলোনিয়াল ঐতিহ্যের ফল। এবং এর কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের 46 বছরে একটা ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই। আপনি কোনো ইনস্টিটিউশনের উপরে আপনি তৈরি করতে পারেন। এখন সরকার যদি আনচ্যালেঞ্জড হয়ে যায়, তাকে যদি কেউ কোনো কিছুতে জবাবদিহিতার জায়গায় আনতে না পারে, তাহলে আপনি নির্বাচন রাখতে পারবেন না। আর নির্বাচন না রাখলে ভিশন দিলেও বলবেন ভিশন রাখেন, আপাতত এই স্বৈরতন্ত্র উৎখাত করতে পারছি কিনা, আন্দোলন করতে পারছি কিনা, সেটা হচ্ছে মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে। কিন্তু এই ভিশনের জায়গাটাতে এটা আসা দরকার যে আমরা যদি সত্যি সত্যি ক্ষমতার ভারসাম্য আনতে চাই, তাহলে 1 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট 70-এর ধারা বাতিল করতে হবে। 2 নম্বর পয়েন্ট, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের জায়গায় সাংবিধানিক কমিশন তৈরি করে নিয়োগ দিতে হবে, যে সাংবিধানিক কমিশন পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী শক্তিগুলোর সমন্বয়ে গঠিত হবে। সেই জায়গার পরিবর্তন ছাড়া আমরা নতুন কোনো গণতান্ত্রিক চর্চা, কনভেনশন, রীতিনীতি ডেভেলপ করতে পারবো না, তৈরি করতে পারবো না, যেটার মধ্যে থেকে আমরা এই ক্ষমতার ভারসাম্যটা আনতে পারি। এই জায়গাটা বিএনপির কর্মসূচির মধ্যে মানে আলংকারিক ভাবে বলা থাকলেও বাস্তবে কোনো কর্মসূচিগুলো উপস্থাপন নাই। এবং আওয়ামী লীগ এবং বিএনপি এই ক্ষেত্রে 70-এর ধারা বজায় রাখতে চায়, কারণ চায় এটার মধ্যে দিয়ে তাদের এই যে কর্তৃত্ব, এককেন্দ্রিক কর্তৃত্বটা এটা টিকে থাকে। এটা তাদের পার্টির অভ্যন্তরীণ যে কাঠামো, সেটার সাথেও খুবই সঙ্গতিপূর্ণ। ফলে বাংলাদেশের গোনার সমস্যা থেকে যাচ্ছে, গোনার সমস্যাটা থেকেই যাচ্ছে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরিত হওয়ার এখনো পর্যন্ত কোনো ভিশন পাচ্ছি না। আমরা দিচ্ছি, আমরা আমাদের দল থেকে দিয়েছি, আমরা মনে করি গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি সামনে এই ভিশন হাজির করবে, এই স্বপ্ন হাজির করবে, এই কল্পনা হাজির করবে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর কিভাবে সম্ভব, এবং সেটা গণতান্ত্রিক একটা সাংবিধানিক। আমরা তার অপেক্ষায় থাকলাম। নীলুফার আপা, আমরা এই জায়গাটিতেই আসলে বললাম যে অনেক ভালো কিছু আছে, কিন্তু কিছু কিছু হতাশও হয়ে যায় যে ক্ষমতার একটা ভারসাম্যের কথা বলা হচ্ছে। ভারসাম্য ক্ষমতায় মানে এর আগেও বিভিন্ন সময় কিন্তু আমরা অনেক প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত রাজনীতিবিদরা বাস্তবতার কথা বলে আর সেটা রাখতে পারেননি। ফলে ভবিষ্যতেও এটা রাখতে পারা যাবে, সেটার একটা চর্চা যদি শুরু করা যায় ঘর থেকে, যে বিএনপির নিজের যে কনস্টিটিউশন আছে, গঠনতন্ত্র আছে বিএনপির, সেইখানে কিভাবে আমরা ডিসেন্ট্রালাইজেশনের কথা বলবো, সেখানে কিভাবে ক্ষমতার ভারসাম্য আনা হবে। কারণ এখন যেটা আছে সেটাও কিন্তু মানে সংবিধানের 70 অনুচ্ছেদের মতোই একক ক্ষমতা দেওয়া আছে। সেগুলির কোনো ধরনের চর্চার সম্ভাবনা আছে কি?
আপনি ওইটা তো নিশ্চয়ই খুব ভালো করেই পড়েছেন 2030টা। সেখানে আমি আগে সাকিব ভাইয়ের একটু উত্তরটা দিয়ে নিই। যদিও এটা সত্যি যে ডিটেলস আসলে এত বলা যায় না, আপনারা দেখেছেন এমনিই 2 ঘন্টার উপরে বক্তব্য হয়েছে, ওইভাবে আসলে বলার জন্য অনেক সময়ের দরকার। সেইখানে একটা জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে সরকারি চাকরিতে নিয়োগে সংস্কার করা হবে। সংস্কারে যদি এই টপিকটা নিয়ে শুধু কথা হয় তখন না হয় এটা ডিটেলসে যাওয়া যাবে, যখন অনেকগুলো টপিক একবারে নিয়ে একটা সামারি হিসেবে বলা হয় তখন বোধহয় এইভাবেই বলা হয়। দ্বিতীয়ত নির্বাহী ক্ষমতার ভারসাম্যের কথা উনি বলেছেন, তো সেই জায়গায় যদি এটা কোনো ডিবেট করা যায় তাহলে ওইটা হবে। আর আপনার উত্তরটা আমি দিচ্ছি এইভাবে যে এটা সত্যি, আপনার কথা আংশিক আমি সত্যি ধরেই নিতে পারি যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে, আমি আমার বিবেকের স্বচ্ছতায় কথা বলছি, অনেকেই অনেক কথা রাখতে পারে নাই বা রাখেন নাই বা রাখা সম্ভব হয় নাই। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেটা হলো যে 2004-এ যখন র্যাব প্রতিষ্ঠিত হলো তখন কিন্তু 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু তাদের ইশতেহারে প্রথমেই বলেছিলেন যে তারা র্যাবকে উৎখাত করবে, র্যাবকে ব্যানিশ করবে। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে যে মানে এইগুলো হচ্ছে র্যাবের কিন্তু ক্রসফায়ার সবচেয়ে বেশি হচ্ছে। তো সেইখানে আমরা দেখতেই পারি যে সব কথা সবাই সব সময় রাখতে পারে না। আবার ঠিক এরকম যে বিএনপি, আমি এখনই সাকিব ভাই বা সুভাষদা বলবে বিএনপি এটা রাখেন এটা রাখেন, আমি ওটার সাথেও অনেকটা একমত যে হ্যাঁ কিছু না কিছু কেউ একটা ফুটা করে যায়, তারপরে আস্তে আস্তে আরেকজন এসে ওটাকে অনেক বড় করে। আমরা সবাই নেগেটিভ প্রতিযোগিতায় মত্ত। আর আমাদের সাকিব ভাইরা যারা বিবেক নিয়ে কথা বলেন, বলতে বলতে বড় হয়ে যান, বড় হওয়ার পরে ওনারা আস্তে আস্তে ডানে ঢুকে যান। কিভাবে যেন আমাদের এক সময় মহাসচিব মান্নান ভূঁইয়া সাহেবের ওয়াইফ একদিন দুঃখ করে বলছিলেন যে মনি শোনো, বাম যখন ডান হয় আর চেয়ে খারাপ আর কিছু হয় না। সরি, আমি আপনাকে এটা বলছি না। আস্তে আস্তে তাদের কথা কিন্তু আমার ভালো লাগে, আমি তাদের কথায় ভক্ত। তারা তাদের চিন্তা চেতনা প্ল্যান সব ঠিক আছে। এই তারাই কিন্তু দুইটা দলে, ওনারা দুইটা দল নিয়ে কথা বলে, এই তারাই কিন্তু দুইটা দলের মগজগুলা ধুলাই করে, পরবর্তীতে সেই দুই দলগুলোতে বড় বড় দলগুলোতে ঢুকে। আমি সরি, এটা যদি মিলান তাহলে দেখবেন যে আমরা তো রাজনীতির কর্মী, প্রতিশ্রুতির ব্যাপার আছে, আমরা শিখতে চাই কিন্তু আমরা ধাক্কা খাই প্রতি পদক্ষেপে সিনিয়রদের কাছে। এই সিনিয়রদের ব্যাকগ্রাউন্ড কি? বিএনপি কবে হয়েছে? বিএনপি কিন্তু 75-এর পরে হয়েছে। আওয়ামী লীগ কবে হয়েছে? যখন এই দেশের আগে। তো আওয়ামী লীগ বিএনপির চেয়ে সিনিয়র, কিন্তু বাম কিন্তু তারও অনেক আগে। এই বামরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের মধ্যেই বিরাজমান। আমি কাউকে ছোট করার জন্য কথা বলছি না, কিন্তু তারা কিন্তু দুই দলেরই বড় বড় নেতাদেরকে তারা পরিচালনা করেন, কিন্তু তারা কিন্তু তখন বেমালুম ভুলে যান, তখন তারা পেটি বর্জুয়ায় রূপান্তরিত হন। আমি সরি, আমি শিখতে চাই, আমি জানতে চাই, এবং আমি চাই যে ভবিষ্যতে যেন এই প্রবলেমগুলো আমরা ফেস না করতে হয়। আমাদেরও তো দেখতে দেখতে অনেকটা বয়স হয়ে গেল। আমি এক সময় ক্ষমতায় না আসি, আমার বন্ধু সুভাষ দা আসতে পারে, আর সুভাষ দা না আসুক সাকিব ভাই আসতে পারে, বাট আমরা সবাই কাছাকাছি বয়সের, আমরা যেন সাফার করতে না হয়, সেই জন্য আমরা এই জায়গাটায় আপনার ওই কথাটাই আমি গুরুত্ব দিচ্ছি যে আমাদের কেন আমরা যা বলি তা করতে পারি না, যা করি তা বলি না। অবশ্যই সুভাষ দা, এইখানে আপনার মোটামুটি জ্ঞানগর্ভ আলোচনা দরকার যে সত্যি আমরা এমন একটা অবস্থানে আছি যে স্বাধীনতার পরে আর অল্প কয়েকদিনের মধ্যেই আমরা অর্ধশতবার্ষিকী উদযাপন করব। ফলে আমরা কিন্তু এখন আর বলতে পারি না আমরা একটা নতুন রাষ্ট্র, পৃথিবীর ইতিহাসে নতুন রাষ্ট্র, কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু আমরা যথেষ্ট বয়স হয়েছে এবং আমরা বলা যায় সংখ্যার দিক থেকে মেধার দিক থেকে অনেক উপরে। ফলে আমাদের এখন একটা সত্যিকার অর্থেই কোয়ালিটেটিভ চেঞ্জ খুব প্রয়োজন। কারণ আমরা আমাদের যেটা নীলুফার আপাও বলছিল, আমাদের আগের জেনারেশন আমাদের মুখোমুখি হতে পারে না, আবার আমরাও এখন দেখছি আমাদের পরের জেনারেশনের মুখোমুখি হতে পারি না রাজনৈতিক সংস্কৃতি বা আমাদের সংস্কৃতি। এই পরিবর্তনটার জন্য কিভাবে এগিয়ে গেলে সত্যিকার অর্থে সবার একটা ভিশন থাকবে, কারণ প্রত্যেকেরই ভিশন মানে পথটা আলাদা হবে কিন্তু লক্ষ্যটা তো একই থাকার কথা, সেটা আমাদের দেশ। আমরা আপনার কাছ থেকে মতামত একটা বিরতির পর আসি। সুভাষ দা, আসলে বাংলাদেশের ইচ্ছাটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সুভাষ সিংহ রায়, যেটা জানতে চাচ্ছিলাম যে একটা পরিবর্তনের কথা আমরা বলছি, পরিবর্তন সবাই চাইছেও, কিন্তু ঠিক পরিবর্তনের দিকে যেতে পারছি না। আমরা মনে করছি যে আমি না, প্রতিপক্ষের পরিবর্তন প্রয়োজন, সেটাই একটা মানসিক দিক থেকে কোথাও আমাদেরকে আটকিয়ে রাখছে। আমি পরিবর্তনের দিকে, আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তনের কথা
কথা বলি, সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকে হয়তো আমরা যেতে এখনো পারিনি, কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে অন্যের মতামতের কথা বলছিলেন সাকিব ভাই, আপনি লক্ষ্য করে দেখবেন যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথাও তিনি কিন্তু তার বাক্যবিন্যাসের মধ্যে উল্লেখ ছিল। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কিন্তু 96 থেকে 2001 পর্যন্ত যে সরকারটি ক্ষমতায় ছিল, যেটা আওয়ামী লীগ সরকার ছিল, এবং সেই সরকারের প্রধান কিন্তু শান্তিপূর্ণ উপায়ে কিন্তু লতিফুর রহমান সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল। এই যে এটা কিন্তু যেমন বিষয়, আবার এটাও বিষয় যে মানুষের মনে যে ক্ষতের জায়গাটি তৈরি হওয়া। আপনি রাজনৈতিক সংস্কৃতির কথা বলছিলেন না, রাজনৈতিক সংস্কৃতির আমরা কিন্তু অত উন্নয়ন ঘটাতে পারিনি, অন্যের মতামত আমরা সহ্য করতে পারি না। কেননা এই যে ভীষণ যে কথাটি বলা হচ্ছে 2030, এই 30-র মধ্যে অনেকগুলো অসঙ্গতি আছে, এগুলো নিয়ে কিন্তু নিরপেক্ষভাবে কিন্তু আলোচনাগুলো করা যায়। কেননা আপনি অন্যেরটা নমুনা সংগ্রহ করেছেন কিনা এবং তার হুবহু করেছেন কিনা, এগুলো নিয়ে আলোচনা অনেক হতে পারে। আপনি দেখেন অসঙ্গতির জায়গাটাগুলো দু একটি আমি বলি। আপনি দেখেন, আপনি সুভাষ দা, এখানে মানে অন্যের নমুনা সংগ্রহের যে অভিযোগটা করা হচ্ছে, আওয়ামী লীগের অনেক নেতাই প্রকাশ্যেই বলছেন যে আওয়ামী লীগের ভিশন থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমার নিজের কাছে মনে হয় যে এটা তো আওয়ামী লীগের অনেক গর্ব করার কথা, তাতে নিয়ে আমি মানে এটা প্রশ্ন তোলার কথা না। অন্তত গত 7 দিনে আমি বেশ কয়েক জায়গায় কিন্তু এই কথাই বলেছি যে আওয়ামী লীগের তো গর্ব করার কথা, যে আওয়ামী লীগ বলার কথা যে তারা যেদিকে পথ দেখায় সেদিকেই বিএনপি হেঁটে চলে কিংবা রাজনীতির সংস্কৃতি সেদিকেই যায়। এই বিষয়টা যেমন আছে, আরেকটি বিষয় যে আপনি যখন বলছেন যে তথ্য প্রযুক্তিতে আপনি উন্নয়ন ঘটাবেন এবং লিখছেন যে বর্তমান আইসিটি সেক্টরে উন্নয়নের বাগাড়ম্বর হয়েছে, সাকিব ভাই এই শব্দটি প্রায় ব্যবহার করেন, বাগাড়ম্বর এই শব্দটি যখন ব্যবহার করেছেন তখন তিনি, আমরা বিএনপি কিন্তু লক্ষ্য করেনি যে বাংলাদেশে এখন ফেব্রুয়ারি পর্যন্ত যে পরিসংখ্যান 12,89,00,000 হচ্ছে মোবাইল গ্রাহক, এবং তার মধ্যে প্রায় 40% ইন্টারনেট ইউজার, এবং পৃথিবীতে একটা বিপ্লব ঘটে গেছে বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে। এই ডিজিটাল বাংলাদেশ যখন 2008 সালে আজকের প্রধানমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন তখন কিন্তু অনেক রকম ব্যঙ্গ কথাবার্তা কিন্তু রাজনীতিতে আমরা শুনেছিলাম। আজকে নরেন্দ্র মোদী বলছেন যে ডিজিটাল ইন্ডিয়া, এবং তিনি বলেই বলছেন যে আমি বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করেছি। এই যে এতে কিন্তু দোষের কিছু নাই, একজনের কাছ থেকে যদি আমি আমার ভালো জিনিসটা গ্রহণ করি দোষের কিছু নাই। আপনি বলছেন $5,000 আপনি উন্নীত করবেন 2030 সালে, আপনি বিনিয়োগ কত করবেন, আপনি কিভাবে করবেন? কারণ আপনি যখন ক্ষমতা রেখে গেছেন 2006 সালে তখন মাত্র $476 কিন্তু মাথা পিছু আয় ছিল। আওয়ামী লীগ বলেছিল 2021 সালে সে $1,500 করবে, অথচ আজকে 2017 সালের মে মাসের এই 10 তারিখে $1,602। আপনি যদি ওই জায়গাটায় যদি আপনি মাথায় হিসাব রেখে যদি আপনি যদি আপনার কর্মসূচিগুলো সাজান তাহলে কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতার জায়গা আসবে। আপনি বলছেন পুলিশের সাব ইন্সপেক্টর থেকে সিপাহি থেকে ঝুঁকি ভাতা দেবেন, তা গত 8 বছরে 30% করে ঝুঁকি ভাতা ইতিমধ্যেই বাংলাদেশ সরকার কিন্তু এই কাজটি করছেন। আপনি আরো কিভাবে বাড়াবেন সেটা আপনি যুক্ত করতে পারেন। এই কিন্তু অসঙ্গতিগুলো অনেকগুলো রয়েছে, আর আমার কাছে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এই এত লম্বা একটা বিষয় পাঠ করার আগে একবার পাঠ করেছেন কিনা, সুযোগ হয়েছে কিনা আমার সন্দেহ আছে, এবং কেন্দ্রীয় কমিটি তো উপস্থাপিত হয়নি। আপনি লক্ষ্য করে দেখবেন 2008 সালে যখন রূপকল্প 2021 ঘোষিত হয় তখন প্রায় 24 থেকে 25টি কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছিল গত 1.5 বছরে, এবং বিভিন্ন জায়গায় 86টি সেমিনার হয়েছিল, শুধু ঢাকায় না, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগীয় শহরে সেমিনার হয়েছিল, বিভিন্ন আঞ্চলিক বুদ্ধিজীবীদেরকে নিয়ে অনেক রকম পরামর্শ হয়েছিল। এইগুলো একত্রিত করে কিন্তু এই রূপকল্প 2021 সাজানো হয়েছিল। বিএনপি যদি সেই কাজটি করতো তাহলে আরো বেশি ভালো করতে পারতো, নিশ্চয়ই আরো সুযোগ আছে, আরো সময় আছে। তো তখন আওয়ামী লীগ থেকে বলতো যে সব আমাদের অনুকরণে করছে, এই যে আমরা সভা করছি ওরাও সভা করছে। আমি শেষ করি, যেটা সবচেয়ে এই বাগাড়ম্বর শব্দটি অত কঠিন শব্দ আমি ব্যবহার করব না। বিএনপি যে কথাটি বলেছেন যে ক্ষমতার ভারসাম্য আনবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি বিএনপির সময় রাষ্ট্রপতির পদটাকে খুব অমর্যাদাহীন করা হয়েছে।
আপনার নিশ্চয়ই মনে আছে 91 সালে যখন আব্দুর রহমান বিশ্বাস, এখনো তো সেটা চলমান। আমি বলতে দিন, 91 সালে যখন আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছিল, তখন কিন্তু সবাই ধরে নিয়েছিল এই পদ থেকে কিভাবে ছোট করা হলো। আপনার মনে পড়বে তখন কিন্তু বদরুল হায়দার চৌধুরী বিচারপতি, তাকে কিন্তু স্বতন্ত্র 2 জন সংসদ সদস্য তাদের নাম প্রস্তাব করেছিল, সমর্থন করেছিল। সিনেটর মকবুল হোসেন এবং শাহজাহান খান সমর্থন করেছিল, এবং আওয়ামী লীগ কিন্তু নীতিগতভাবে বদরুল হায়দার চৌধুরীকে সমর্থন করেছিল। এবং তার পরবর্তীতে অধ্যাপক বদরুল হায়দার চৌধুরীর মতন বড় ডাক্তার বাংলাদেশে খুব কম জন্মগ্রহণ করবেন, তার মতন একজন গুণী মানুষকে যখন বিএনপি রাষ্ট্রপতি করেছিল, সেই গুণী রাষ্ট্রপতিকে তারা কিন্তু রাখতে পারেনি। বঙ্গভবন থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করেছেন। শুধু ঘাট ধাক্কা দিয়ে বের করেননি, এই মহাখালী রেল লাইনের তল দিয়ে কিভাবে তাকে দৌড়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বাড়িতে কিভাবে অগ্নিসংযোগ করা হয়েছে, দেশবাসী তা দেখেছে। আমি আরেকটি খুব অল্প সময় উদাহরণ দিই। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আওয়ামী লীগের সরকারের রাষ্ট্রপতি হবে, আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মী কখনো ভাবেননি। যখন এই প্রস্তাবটি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে, তখন কিন্তু অনেকে কিন্তু ভালোভাবে নেননি। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আওয়ামী লীগের সরকারের রাষ্ট্রপতি হবে, কেননা আওয়ামী লীগের রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায় অনেক যোগ্য বলেন, অনেক সিনিয়র নেতা বলেন, অনেক দীর্ঘদিনের ত্যাগী নেতা বলেন, তারা কিন্তু অপেক্ষায় ছিল। কিন্তু শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বলে ওই পদটাকে তিনি মহিমান্বিত করেছেন। এমনকি রাষ্ট্রপতির ভারসাম্যের কথা যদি বলেন, এদিক দিয়ে আওয়ামী লীগ কিন্তু অনেক বেশি এগিয়ে, কারণে শাহাবুদ্দিন আহমেদ সাহেব কিন্তু অর্থ বিল ফেরত পাঠিয়েছেন, যেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো কিন্তু রাষ্ট্রপতি কোনো বিল ফেরত পাঠান না। অতএব রাষ্ট্রপতির ভারসাম্যের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু বিএনপি বদরুল হায়দার চৌধুরীকে ধাক্কা দিয়ে ফেলেছেন। অর্থাৎ মূল কথা হচ্ছে যে এটার উপরে আপনারা আস্থা রাখতে পারছেন না। এই কথাগুলো তাদের বলা উচিত ছিল। আমরা অতীত দিনে করতে পারিনি, চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। এখন তারা বলতে পারতো আমরা এখন সামনের দিকে এগোতে চাই। অবশ্যই জোনাল সাকি, এইখানে আসলে এটাও কিন্তু রাজনৈতিক সংস্কৃতিরই অংশ। অনেক কিছুই আছে যেটা দেখা যায় যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা একভাবে করেছে, এখন অন্যভাবে ভাবছে। কিন্তু আমরা তখন অন্যভাবে করেছি, এখন অন্যভাবে ভাবছি, এই ইন্ট্রোডাকশনটাও খুব একটা কখনোই দেয়া হয় না, বা সত্যিকারেই তখন অন্যভাবে ভেবেছিলাম। কারণ অনেক কিছুই যেটা আছে, যে ভারসাম্যের কথা বলা আছে, কিভাবে আরো কিছু করা হবে সেগুলির ব্যাপারেও আছে। তো এই ক্ষেত্রে আসলে সংস্কৃতির পরিবর্তনটা কেমন হওয়া উচিত, যেন শুধুমাত্র এটা একটা রাজনীতির জন্যই একটা দলিল না হয়, সত্যিকারের একটা বিশ্বাসের দলিল হিসেবে গড়ে তোলা সম্ভব। মানে সাকিব ভাই, অবশ্যই আমি একটা বিরতির পর হইলে আমার জন্য এক্স্যাক্টলি হয় আর কি। আজকের বাংলাদেশের নিচে আর একটা ফিরে এলাম আজকের বাংলাদেশে। জুনায়েদ সাকি, না, আপনি যে রাজনৈতিক সংস্কৃতির কথা বললেন, তার মধ্যে কিন্তু এই যে ধরেন মানে স্বীকৃতি, সেটা হচ্ছে যে ভুলের স্বীকৃতি, কিংবা কোনো কিছু নতুন চিন্তা আমরা অ্যাডাপ্ট করছি, কিংবা আমরা নতুন চিন্তা করার চেষ্টা করছি, সেটার যে একটা স্বীকৃতি, এই স্বীকৃতিটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের বলতে আমি বোঝাচ্ছি যে এখানে সাধারণত শাসক ক্ষমতাসীন দলগুলো, ক্ষমতায় যারা গিয়েছে, এবং সংক্ষেপে শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এটা দেখি না। একটা দুর্বলতা মনে করা হয়। দুর্বলতা মনে করা হয় না, কিন্তু দুর্বলতা কেন মনে করা হয়? কারণ মনে করেন যে ক্ষমতাটা মানে একটা জবাবদিহিতার জায়গা কিংবা কাঠামো কিংবা চর্চা রীতিনীতি যদি না থাকে, তখন কিন্তু এই যে এটা দুর্বলতা মনে হবে। কারণ মনে করেন যে আমরা তো ক্ষমতা, আমাদের হাতেই তো ক্ষমতা মাঝে মধ্যে যেহেতু অনেকে চাচ্ছে, আমরা বোধহয় একটু একটু বিলিয়ে দিলাম আর কি, একটু একটু ছাড়লাম। কিন্তু এটা যে জনগণের ক্ষমতা, তার প্রতিনিধি আকারে তারা যে কাজ করছেন, ওই জবাবদিহিতার কোনো সম্পর্ক, রীতিনীতি, চর্চা আমরা তৈরি করতে ব্যর্থ হওয়ার ফলে তারা মনে করছেন এই ক্ষমতা তাদের একেবারেই স্বয়ম্ভূ, নিজে তাদের হাতে এসছে, এবং তারা একটা জমিদারি যেভাবে ক্ষমতা ভোগ করতেন সেই রকম একটা জায়গাতে নিয়ে গেছেন। এইটার ফলে কিন্তু রাজনৈতিক সংস্কৃতিতে এই প্রতিফলনটা দেখা যায়। কোনো কিছু স্বীকৃতি নাই। এখন কেউ কারো দ্বারা মানে নিশ্চয়ই প্রভাবিত হতে পারে, কোনো দল একটা নতুন চিন্তাকে নিশ্চয়ই গ্রহণ করতে পারে। এটা সারা দুনিয়াব্যাপী হয়েছে, আমাদের দেশেও হয়েছে, এবং সে তাতে তো অ্যাজ সাচ ইয়ের কিছু নেই। এতে মানে কি বলে যে ও নকল করলো। বিএনপি আওয়ামী লীগের এই যে একটু আগে সুভাষ দা বিএনপির কি কি করে নাই সেটা আলোচনা করলেন, এটা হচ্ছে আমাদের এখানে মূল মুশকিল। যে ভিশন দেওয়া হচ্ছে, না ভিশন দিয়েছে, কিন্তু ভিশনের সাথে সঙ্গতিপূর্ণ কিন্তু কাজের সাথে মিল পাওয়া যাবে না। এটা যেমন বিএনপির ক্ষেত্রে পাওয়া যাবে না, অতীতের অনেক। আওয়ামী লীগের ভিশন নিয়ে এবার বসেন যে আওয়ামী লীগ কি কি করেছে, আপনি বিস্তর ফারাক পাবেন, এবং একইভাবেই একটা অসঙ্গতিপূর্ণ প্রায় বিপরীতমুখী যাত্রাও পাবেন। এই যে জায়গাটা তৈরি হয়েছে, এর ফলে হয় কি যে এটার বিশ্বাসযোগ্যতাটা অনেক
কমে যাচ্ছে, কারণ তারা যেটা বলছেন সেটা, বাগাড়ম্বর কথাটা এই কারণেই আসছে, যেটা বলছেন সেটা করার ব্যাপারে তাদের অঙ্গীকার নিয়ে মানুষের মধ্যে এই 46 বছরে যথেষ্ট পরিমাণ আস্থাহীনতা এবং প্রশ্ন তৈরি হচ্ছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে আমরা এই যে ভিশন এসছে, এই ভিশনের একটা ক্রিটিক হওয়া দরকার। ক্রিটিক এই অর্থে যে এটা জনমানুষের মধ্যে আলাপ আলোচনা হবে এবং সত্যিকার অর্থে আমরা বর্তমানে যে সংকটের মধ্যে আছি এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো কর্মসূচি আওয়ামী লীগ কিংবা বিএনপির হাতে আছে কিনা, না থাকলে জনগণের কর্তব্য হচ্ছে সেই কর্মসূচিটা মানে অনুসন্ধান করা এবং আমরা কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে নির্বাচনটা সামনে আসছে এবং সেখানে যে দুই বড় দলের বিরোধটা আছে সেটা যদি এখন থেকেই অ্যাড্রেস না হয়, এখন থেকেই যদি আলোচনা না হয়, তাহলে কিন্তু আবার একটা বলা যায় যে অস্থিতিশীলতার মধ্যে আমরা চলে যেতে পারি। সেই জিনিসটা এখন থেকেই তো মানে কথা অবশ্যই সে আলোচনা, এবং সেক্ষেত্রে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সরকারকে এমন একটা ব্যবস্থা দিকে যেতে হবে যেখানে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি হচ্ছে এবং জনগণ ভোট দিতে পারছেন। ভোট আগে থেকে নিয়ন্ত্রণ করব, তারপর বলবো আসো আসো, এটা কিন্তু মানে কথার যুক্তিতে কিংবা কথার জোরে জেতা যেতে পারে, গায়ের জোরে জেতা যেতে পারে, কিন্তু তাতে কিন্তু বাস্তবে যেতে যাবে না। এবং সেটা কিন্তু কেবলমাত্র মানে সাময়িক যারই সুবিধা হোক, এটা আওয়ামী লীগ, বিএনপি কিংবা বাংলাদেশ তার কোনো ভবিষ্যতের জন্য কোনো ভালো না। ফলে আমরা যদি বাংলাদেশকে একটা যথার্থ ধারায় আনতে চাই, রাইট ট্র্যাকে আনতে চাই, তাহলে আমাদেরকে এই নির্বাচন ব্যবস্থা এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে অবশ্যই একটা গণতান্ত্রিক পথে পৌঁছতে হবে। সেটার নিদান যদি এই ভিশনগুলোতে না থাকে, তার মানে হচ্ছে যে আসলে ওনারা বিদ্যমান ব্যবস্থার সুবিধাভোগী এবং সেটাকেই টিকিয়ে ইনিয়ে বিনিয়ে রাখতে চাচ্ছেন। আজকে এই জায়গাটাও পিপলের দিক থেকে অনেক বেশি সামনে আসা দরকার অবশ্যই, এবং যত বেশি জনগণ তাদের চাপ দিতে পারবেন, হয়তো তারাও এই কাঠামোর মধ্যে হয়তো কিছুটা ফিরে আসবে। আপা এই জায়গাটাতে ধরেন আমরা এইটা জানি যে দুটো বড় দলের নির্বাচনকালীন সরকার নিয়ে দুই রকম অবস্থান আছে, যদিও সাংবিধানিকভাবে আমরা বলতে পারি যে এখনকার কাঠামোটা সাংবিধানিকভাবে স্বীকৃত। ফলে সেখানে যদি একটা মানে সত্যিকার অর্থেই আপনারাও আলোচনার কথা বলছেন, সেক্ষেত্রে যদি এরকম থাকে আলোচনা করে আমি এখানে যেতে চাই, তাহলে কি আলোচনা আগানো সম্ভব কিনা? থ্যাংক ইউ। আমি আপনার কথার উত্তর দেওয়ার আগে আমি একটু সুভাষদার কয়েকটা, প্রথম থেকে আমি কোনো প্রশ্নের উত্তর দিইনি। উনি বি চৌধুরী সাহেবকে নিয়ে অনেক নাকি কান্না কানলেন, ধন্যবাদ। রাজনীতিতে এইটুকু থাকা দরকার যে একজনের জন্য আরেকজন কষ্ট পাবে, দুঃখ পাবে, ভালো লাগবে। আমি ওনাকে শুধু জানাতে চাই যে আমরা যে আওয়ামী লীগের ইতিহাস জানি, আমরা যদি ভাসানী সাহেবকে বলি, তাকে মূল্যায়ন করি, আওয়ামী লীগ তাকে কোথায় রেখেছে, কতটুকু সম্মান প্রদান করেছে। স্পিকার আব্দুল মালেক, যাকে চেয়ার দিয়ে পিটিয়ে মারা হয়েছিল 69-এ এই সংসদে, মহান জাতীয় সংসদে, শাহেদ সাহেব সরি, তাকে কারা মেরেছে? তখন কি বিএনপি ছিল? আমরা কিন্তু একবারও তাদের জন্য নাকি কান্না কাঁদি না। মুফাজ্জল হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকে পাগল বানিয়ে দেশে দেশে, শামসুল হক, তাকে সারা দেশে কোথায় সে মারা গিয়েছে আজ পর্যন্ত কেউ জানে না। আমেনা বেগম একজন মহিলা, সম্মানিত, তার সম্মান সম্ভ্রম সমস্ত হারিয়ে আওয়ামী লীগ থেকে বিতাড়িত হতে হয়েছে। তো এই যে রাজনৈতিক আমরা শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা কোথা থেকে পেয়েছি? আচ্ছা ঠিক আছে, আপনার সময় বলেন একটু ভারসাম্যর জায়গায় আপনি কিন্তু একদম রাষ্ট্রপতিকে দৌড়ায় সত্যি যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে এই যে লিস্ট, ইতিহাসের লিস্ট, এটা ইতিহাসের বইতে নিয়ে যাওয়া দরকার, আমাদের চর্চার মধ্যে, না চর্চার সময় মাঝে মাঝে মনে করে দিতে হয়। কারণ এই কথাটা যদি আপনি আগে বলতেন আমার বলার দরকার ছিল না, আমি ভুলেও গেছিলাম, দেখলেন সুভাষ দেই মনে করে দিল, সেটা আমি বলতামও না। এরকম আরো ডজনকে ডজন আছে তাদের অপমান এখন পর্যন্ত, কিন্তু সেটা দিয়ে বদরুদ্দোজা চৌধুরীর প্রতি যা করা হয়েছে সেটা জাস্টিফাইড হয়। এটা আপনি দেখেছেন তাই আপনার এমন লেগেছে। একজন মানুষকে চেয়ার দিয়ে পিটিয়ে মেরে ফেললো, আপনার তখন কষ্ট লাগবে? সেটা আওয়ামী লীগের আমলে না তো, যে আমলেই হোক, কে মেরেছে, কারা মেরেছে? আওয়ামী লীগের এমপিরা মেরেছে। তারপরে এটা 69 সালে, কে বলেছে 69-এ? তারপরে আপনার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, আচ্ছা যাক আমরা শুনেন, সাধারণ সম্পাদককে যে কিন্তু পরিবর্তনের ফেলে দেওয়া হয়েছে, অপমান করে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্যের ক্ষেত্রে বলেন আপনি, ভারসাম্যর ক্ষেত্রে কেন? আপনাদের তো ভারসাম্য তো দূরের কথা, আপনারা টিকতেই দেন না। আজ পর্যন্ত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বলেন, আমাদের কথা আপনি বললেন, ভারসাম্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়ে বলেন। আপনি প্রধানমন্ত্রী নিয়ে যদি ভারসাম্যের কথা বলেন, তাহলে আমি বলবো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা হবে, ফিরিয়ে আনা হবে। এখন পর্যন্ত নাই দেখি এটা বলেছে, আপনারা বলেছেন যে অপেক্ষায় থাকবো যে সত্যি এই ভারসাম্যটা কি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।